দেশে অন্তঃসত্ত্বা নারীদের ২৭ ভাগের বেশি ডায়াবেটিসে আক্রান্ত, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে গণহত্যা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি পেল ৭১-এর গণহত্যা, সোমবার প্রস্তাব পাশ করে IAGS। সুদানে সেনা আধা সামরিক বাহিনীর মধ্যে ৭২ ঘন্টার অস্ত্রবিরতি শুরু, ১০ দিনের সংঘর্ষে নিহত ৪ শতাধিক। শিরোনামের পর এবার বিস্তারিত। উচ্চচাপের কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস লাইনে লিকেজে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। সোমবার রাতের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাস কর্তৃপক্ষ। দ্রুত ত্রুটি সারাতে কাজ করছে একাধিক দল। সোমবার রাত ১১টার পর থেকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা ও মহাখালী সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র গ্যাসের গন্ধ। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে পড়েন অনেকে। এ সময় বিভিন্ন মহল্লায় মাইকিং করে আগুন না জ্বালানোর জন্য সতর্ক করা হয়। মহল্লায় গ্যাসের লাইন লিক হয়েছে, কেউ কোনো প্রকার আগুন ধরাবেন না। বাসা থেকে বের হয়েছি, দেখি গ্যাসের গন্ধ। তা আমার আশেপাশে যত লোক আছে, মানে আশেপাশে যারা থাকে সবাই দেখি আস্তে আস্তে বের হইতেছে, সব দিকে গ্যাসের গন্ধ। আবার নিজে থেকে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে ফোন দিয়েছি, তো ওনারা বলছে যে আতঙ্কিত হওয়ার দরকার নেই, এটা আপনার তিতাস গ্যাস, এই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবে। হঠাৎ মাইকিং করা শুরু করলো যে বাইরে গ্যাসের যে পাইপটা কোথাও লিক হয়ে গেছে। তখন আমরা সব তাড়াতাড়ি করে চুলা টুলা বন্ধ করে দিছি। জরুরি সেবা 999-এ কল করে অনেকেই বিষয়টি জানায়। খবর পেয়ে দ্রুত কাজ শুরু করে তিতাস কর্তৃপক্ষ। ঈদে শিল্প কারখানা বন্ধ থাকায় গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে চাপ বেড়ে গেছে। এর ফলে রাজধানীর যেসব এলাকায় পাইপলাইনের সমস্যা আছে, সেসব এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলছে কর্তৃপক্ষ। ওডোরেন্টটা বেশি ছিল, কি গন্ধটা বেশি হচ্ছে। সব জায়গায় চেক করতেছি, সব স্টেশনে আমরা দেখতেছি যে ঠিক আছে কিনা। আমরা মোটামুটি 90% স্টেশন পাইছি ঠিক আছে, যে একটা স্টেশন এখনো বাকি, এটা চেক করতেছি আমরা। রাত 12:30 নাগাদ কমে আসে গ্যাসের গন্ধ। রাত 2টার দিকে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আতঙ্কের কোনো কারণ নেই। যেসব এলাকায় গ্যাসের লাইনে ত্রুটি দেখা দিয়েছে, মঙ্গলবারের মধ্যে সেসব ত্রুটি সারিয়ে ফেলার আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন এসব এলাকার মানুষ। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 11:40 শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরে 12:40 ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি। সকালে বঙ্গভবনে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এর আগে সোমবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। ভোগান্তি ছাড়াই ফিরতে পারায় স্বস্তিতে যাত্রীরা। এদিকে ফেরিঘাটেও কোনো যানজট না থাকায় সহজেই নদী পার হচ্ছেন ঢাকামুখী মানুষ। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি কম থাকায় এই দুই মহাসড়ক অনেকটাই ফাঁকা। যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ফিরছেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পর্যাপ্ত পরিবহন থাকলেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। কোনো রকম যানজট ছাড়াই পদ্মা সেতু পার হয়ে ঢাকায় ফিরছেন মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়ায় 20টি ফেরি চলাচল করছে, সহজেই নদী পারাপার হচ্ছেন যাত্রীরা।
এ নিয়ে জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, কেমন দেখছেন ঘরমুখী মানুষের ভিড়? কোনো ভোগান্তি করা যাচ্ছে নাকি? বাড়তি ভাড়া আদায়ের একটা অভিযোগ পাওয়া গেছে, সেটি কেমন দেখছেন? জি, আজকে কিন্তু যেটি আমরা দেখছি সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ি, সায়দাবাদ, আব্দুল্লাপুর, গাবতলী সহ টার্মিনাল কেন্দ্রিক যেসব এরিয়া রয়েছে সেসব এরিয়াতে কিন্তু যাত্রী চাপ অনেকটাই কম ছিল। মূলত নারীর টানে বাড়িতে যারা ফিরে গিয়েছিলেন ঈদ করতে, এবং তারা কিন্তু অনেকেই ফিরে এসেছেন, গতকালকে বেশিরভাগ ফিরে এসেছেন। এর মধ্যে আজকে আমরা চাপ একেবারেই কম দেখেছি, এবং যেটি দেখছি, আমি যদি এখনকার যাত্রাবাড়ির এরিয়ার চিত্র আপনাকে দেখাই, মূলত যারা ঈদ শেষে ঢাকায় ফিরছেন তার চাইতে বোধহয় যারা এখনো ঢাকা ছাড়ছেন বা ঈদে বাড়ি ফিরতে পারেননি তারা অনেকেই কিন্তু এখন ঢাকা ছাড়ছেন। আমরা এমন চিত্রই কিন্তু দেখছি, এবং সকাল থেকে বাস মালিক সমিতি এবং অন্যান্য বাস কর্তৃপক্ষ, পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানছি যে তারা কিন্তু অনেকেই, যেহেতু যেসব পরিবহনগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে আসার কথা, তারা নির্দিষ্ট সময় ছাড়লেও অনেক ক্ষেত্রেই যাত্রী খালি নিয়ে কিন্তু তারা ঢাকায় ঢুকেছেন। সেক্ষেত্রে যাত্রীর চাপ অনেকটাই কম ছিল, এবং বাড়তি ভাড়া নেওয়ার ব্যাপারে গতকাল আমরা যে চিত্র দেখেছিলাম, যেহেতু গতকাল চাপ ছিল, সেক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগটি ছিল। কিন্তু আজকে যেহেতু রাজধানীতে যাত্রীর চাপও কম, এবং যারা এখনো ফিরেননি তারা হয়তো আরও 2-1 দিন সময় নিয়ে ফিরবেন, সেই কারণে কিনা যাত্রীর চাপ কম থাকায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগটা কিন্তু বাস কেন্দ্রিক, বাসের ক্ষেত্রে কম। তবে আমরা ভোরে লঞ্চের ক্ষেত্রে দেখেছি, সেই ক্ষেত্রে কিছুটা বাড়তি ভাড়ার অভিযোগ ছিল, এবং রেলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি হচ্ছে যাত্রীর চাপ আজকে কিন্তু অনেকাংশেই কম। এছাড়া আমি আপনাকে একটু আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যারা কিনা দূরপাল্লার পরিবহনে ঢাকায় ফিরছেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্য সময় আমরা যেটি দেখি, দীর্ঘ সময় যানজটে পড়তে হয় এবং দীর্ঘ সময় অপেক্ষার পর রাজধানীতে প্রবেশ করতে হয়, এবং রাজধানীতে প্রবেশের পর তাদের বাড়িতে ফিরে যেতেও কিন্তু আরেক রকমের ভোগান্তি পেতে হয়। কিন্তু এখন পর্যন্ত রাজধানীতে সেই চাপটা কম থাকায় যেটি দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যেই তারা রাজধানীতে যেমন ফিরতে পারছেন এবং নির্বিঘ্নে তাদের ঈদযাত্রা সম্পন্ন হয়েছে, এমনটাই কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। উচ্চচাপে রাজধানীর ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাস লিকেজ, তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে তিতাস কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, তিতাস কর্তৃপক্ষ থেকে কাজ শুরু হয়ে গেছে, কাজের অগ্রগতি সম্পর্কে জানাবেন। লিকেজ আসলে পুরোপুরি সারাতে কত সময় লাগতে পারে? আসলে আমরা জানি যে গতকালকে রাতে একটু তিতাসের লাইনের বা গ্যাসের লাইনের যে একটু বিদঘুটে গন্ধের কথা বলা হচ্ছিল রাজধানীর বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন জায়গায় মসজিদে মাইকিং করে এই গন্ধের জন্য মানুষজনকে সচেতন করা হচ্ছিল। একটা সময় বলা হচ্ছিল যেন কয়েক ঘন্টা কোনো আগুন না জ্বালে, এরকম বলা হচ্ছিল। তবে তিতাসের সাথে এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ হয়নি। আপনি জানেন, বুঝতেই পারছেন যে আমরা তিতাসের যে হেড অফিস কারণ বাজারে সেখানে আসছি। এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালকে রাত পর্যন্ত প্রায় 3টা পর্যন্ত এখানে তিতাসের যে অপারেশন উইং এবং মেইন অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের যে সদস্যরা ছিলেন তারা রাতের 3টা-4টা পর্যন্ত কাজ করেছেন। তবে অসমর্থিত একটি সূত্র আমাদের জানাচ্ছে যে আসলে তিতাসের কোনো লাইনে লিকেজ বা এরকম ঘটনা ঘটেনি। অর্থাৎ ওনারা যেটা বলতে চাচ্ছিলেন যে গ্যাসের সংযোগের ব্যবহার কম হওয়ার কারণে হয়তো লাইনগুলোতে বেশি গ্যাসের চাপ ছিল। আর এখানে অসমর্থিত সূত্রটি জানাচ্ছে যে ওনারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ ঢাকার গ্যাসগুলো যেভাবে সংযোগ হয়, যেখানে বিভিন্ন জায়গায় ওনাদের বাল্ব বসানো রয়েছে, সেই বাল্বের মাধ্যমে এই গ্যাসের সংযোগ যেটি আছে সেটির পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছিল, এবং পরিমাণটা কমিয়ে দিয়ে রাতের ভিতরে ওইটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছিল। সকালবেলা রাজধানীর ধানমন্ডি, মহাখালী, শাহবাগ বা তেজগাঁওর বৃহত্তর এলাকায় আমরা খোঁজ করে দেখেছি যে কোথাও কেউ এখনো পর্যন্ত গ্যাসের সংযোগ বন্ধ আছে কিনা সে বিষয়ে আমাদের কিছু বলতে পারেননি। তবে কিছু কিছু জায়গায় হয়তো গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে এই বিষয়গুলো সব, এই যে দোআঁশার বিষয়গুলো, এই সবগুলো বিষয় এখানে তিতাস অফিসে আমরা আছি, এখানে এসে ওইখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এমডি অথবা অপারেশন উইংয়ের যে চিফ, ওনার সাথে কথা বললে আমরা এই বিষয়টাতে একেবারে সুনির্দিষ্টভাবে বলতে পারবো।
আরেকটি বিষয় হচ্ছে যেহেতু এখন মাত্র 9টা বাজে, হয়তো কিছুক্ষণ সময়ের মধ্যে ওনারা আসবেন, এই বিষয়ে আমরা তখন ওনাদের প্রশ্ন করলে জানা যাবে। তবে আমাদের তথ্য মতে এখনো পর্যন্ত ঢাকার কোনো জায়গায় গ্যাসের সংযোগ বন্ধ আছে কিনা এখনো আমরা এটা খুঁজে পাইনি। জি, আপনি থাকুন, আমরা পরবর্তীতে আরও সংবাদ সংগ্রহের জন্য আপনার সাথে যুক্ত হব। আরাফাতুর রহমান আমাদেরকে জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে। দেশে অন্তঃসত্ত্বা নারীদের 27 ভাগের বেশি ডায়াবেটিসে আক্রান্ত। এদের 19 ভাগ গর্ভধারণের সময় নতুন করে এই রোগে আক্রান্ত হন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মা ও সন্তানের নানা জটিলতা সহ মৃত্যুর কারণও হতে পারে, সতর্ক করছেন চিকিৎসকরা। 32 সপ্তাহের অন্তঃসত্ত্বা রিজওয়ানা সুলতানা রিথি 2 মাস আগে জানতে পারেন তার রক্তে সুগারের মাত্রা অনেক বেশি। তখন থেকেই নিতে হচ্ছে ইনসুলিন। 28 বছর বয়সী রুমির গল্পটা সহজ নয়। 2018 সালে প্রসবের সময় ডায়াবেটিস জনিত সমস্যায় হারিয়েছেন সন্তান। তাই এবার গর্ভধারণের পর থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন নিয়মিত। ডায়াবেটিসের কারণে ওর মাথার ব্রেনের সমস্যা হয়েছিল, যখন আর কি ডেলিভারি হয় তখন ওর ব্রেনের সমস্যা হয়েছিল, তারপর গলায় অনেক সমস্যা হয়েছিল, মানে আর কি যদি বাচ্চা থাকতো তাহলে প্রতিবন্ধী হইতো। ডায়াবেটিক সমিতির গবেষণা বলছে অন্তঃসত্ত্বা নারীদের প্রতি 4 জনের 1 জন বা তার চেয়েও বেশি ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে রিথি ও রুমির মতো নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হন 19 ভাগ প্রসূতি, আর আগে থেকেই ডায়াবেটিস থাকে 8 ভাগ নারীর। তবে ডায়াবেটিস থাকার বিষয়ে আগে থেকে জানতেন না কেউ। দেশের 6,631 জন অন্তঃসত্ত্বা নারীর উপর গবেষণায় এসব তথ্য পেয়েছে ডায়াবেটিক সমিতি। আমাদের বাংলাদেশে যদি অর্ধেক যদি জনসংখ্যার যে নারী হয়ে থাকে এবং যে রিপ্রোডাক্টিভ এজ যদি ধরে থাকি আমরা 50 to 60%, তাহলে আপনি চিন্তা করেন আজ থেকে 10 বছর 15 বছর পরে এই অবস্থাটা কি ভয়াবহ ধারণ করবে। অবশ্যই একটা পরিকল্পিত গর্ভধারণ আপনার ছিল খুবই প্রয়োজন। এই সময়ের যে জটিলতা এবং গর্ভধারণ পূর্ব ও গর্ভকালীন ডায়াবেটিস যদি আমরা কমাতে চাই, তাহলে এটা অবশ্যই আমাদেরকে এটা কী করতে হবে, সরকারিভাবে বেসরকারিভাবে এটাকে আপনাকে স্ট্রেনথেনিং করতে হবে, প্রি প্রেগনেন্সি প্ল্যানিংটাকে। চিকিৎসকেরা বলছেন অন্তঃসত্ত্বা নারীর ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকি থাকে, এমনকি সন্তানের হৃদরোগ, অটিজম ও পরবর্তীতে সন্তানও ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস যদি সঠিক সময়ে নিয়ন্ত্রণ কিংবা নির্ণয় না হয়, মায়ের অসময়ে সন্তান প্রসব হতে পারে, মায়ের উচ্চ রক্তচাপ হয়ে খিঁচুনি হতে পারে, সময়ের আগে প্রসব বেদনা তৈরি হতে পারে, প্রসব পরবর্তী সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মা মৃত্যু হতে পারে অথবা দীর্ঘমেয়াদী জটিলতায় আক্রান্ত হতে পারে। অন্তঃসত্ত্বা পরিবারের কেউ ডায়াবেটিসে আক্রান্ত থাকলে, বেশি বয়সী সন্তান নিলে এবং ওজন বেশি হলে ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করতে আইএমএফের সঙ্গে আজ প্রথম মূল্যায়ন বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে ব্যাংক কোম্পানি আইন সংশোধন, একক বিনিময় হার এবং বাজার ভিত্তিক সুদ হার সহ নানা উদ্যোগের কথা জানাবে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর উদ্যোগের কথাও জানাবে সংস্থাটি। আইএমএফের ঋণ অনুমোদনের পরই ব্যাংকিং খাতের সংস্কারে সরকারের উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করেছে। ব্যাংকে এক পরিবারের পরিচালকের সংখ্যা কমাতে মার্চে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি এখন সংসদে উত্থাপনের অপেক্ষায়। সংশোধিত আইনে ইচ্ছাকৃত খেলাপি ঋণের সংজ্ঞায়ও পরিবর্তন আনা হয়েছে, যুক্ত হয়েছে শাস্তির বিধান। এটা সঠিক বাস্তবায়ন না হলে আইন করে কোনো লাভ হবে না। তাহলে সেই সঠিক বাস্তবায়নটা অবশ্যই আইএমএফও প্রত্যক্ষ করবে, মানে পর্যবেক্ষণ করবে, কিন্তু আমরাও কিন্তু এটা দেখতে চাই যে সরকার যেন নতুন আইনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করে। বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবস্থা সংস্কারের উদ্যোগও দৃশ্যমান, যদিও এটি বাজার ভিত্তিক হবে কিনা সে ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মত অর্থনীতিবিদদের। দীর্ঘদিন 6-9 আটকে রাখা সুদহার উন্মুক্ত করার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা পুরোপুরি কার্যকর হবে জুলাই থেকে। তবে অর্থনীতিবিদদের সংশয় খেলাপি ঋণ কমানোর উদ্যোগ নিয়ে। সরকার যে কমিটমেন্ট দিয়েছে তাতে কিন্তু বলা আছে সুস্পষ্টভাবে যে ব্যাপকভাবে খেলাপি ঋণ কমাতে হবে এবং সেটা করতে হবে আইএমএফ এর সম্মতি নিয়েই। অর্থাৎ এককভাবে আমি ঢালাওভাবে 2%, 1% ডাউন পেমেন্ট দিয়ে রিশিডিউল করে ওটাকে আমি যৌক্তিক করে দিলাম,
সেটা করা তো গ্রহণযোগ্য হবে না IMF এর কাছে, আমার যেটা মনে হয়। আগামী অর্থবছর থেকে রিজার্ভের হিসাবে পরিবর্তন আনা, রপ্তানি উন্নয়ন তহবিলের আকার কমিয়ে আনা ও মুদ্রানীতি প্রণয়ন ব্যবস্থা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। বৈঠকে IMF-কে এসব বিষয়ে অবহিত করা হবে। এর আগেও যখন আমরা ঋণ গ্রহণ করেছি তখন আমাদের কিছু অবজারভেশন ছিল, তাদের কিছু অবজারভেশন ছিল, আমাদের কিছু এগ্রিমেন্ট ছিল, মিউচুয়াল এগ্রিমেন্ট, সেগুলোই এবারের আলোচনায় আসবে। ঋণদান প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি মূল্যায়নে 25 এপ্রিল ঢাকা আসছে IMF প্রতিনিধি দল। এ দফায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে 2টি বৈঠক করবে সংস্থাটির প্রতিনিধিরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাচ বাংলা ব্যাংকের ডাকাতির 11 কোটি 25 লাখের মধ্যে 8 কোটি 30 লাখ টাকা উদ্ধার করেছেন গোয়েন্দারা। এখনো পাওয়া যায়নি প্রায় 3 কোটি টাকা। এ টাকার খোঁজ পেতে চক্রের প্রধান আকাশ ও হাবিবকে আবারও রিমান্ড এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে পলাতক 3 জনকে। 9 মার্চ মিরপুর থেকে 11 কোটি 25 লাখ টাকা নিয়ে সাফারের ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছিল নিরাপত্তা সংস্থা মানি প্লান্টের গাড়ি। তবে উত্তরার দিয়াবাড়িতে অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয় সে টাকা। সেদিনই খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে পাওয়া যায় ডাকাতির গাড়ি ও চালক আকাশকে। উদ্ধার হয় 3টি ট্যাঙ্ক। তাতে 9 কোটি টাকা থাকার ধারণা করা হলেও পাওয়া যায় 3 কোটি 89 লাখ টাকা। পরে ধারাবাহিক অভিযানে ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ নানা জায়গা থেকে উদ্ধার করা হয় 8 কোটি 30 লাখ টাকা। গ্রেপ্তার হয় 13 জন। তাদের 12 জনের আদালতের দায় স্বীকার করে দেয়া জবানবন্দি থেকে জানা যায় এ ডাকাতির পরিকল্পনাকারী আকাশ আহমেদ বাবুল। সেই খুঁজে বের করে মানি প্লান্টের সাবেক চালক সোহেলকে। মোবাইল সেট ও সিমের ব্যবস্থা করে বনানীর স্পা সেন্টারের দালাল ইমন মিলনের মাধ্যমে আসা সুনামগঞ্জের সানোয়ার। সেখানকার সন্ত্রাসী বদরুলের মাধ্যমে ভাড়া করা হয় 4 জনকে। করাইল বস্তি থেকে আসে আরও 4 জন। বেশিরভাগ ক্ষেত্রেই 20%, 25%, 30% টাকা উদ্ধার হয়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এক্ষেত্রেই যে আমাদের ডিবির, বিশেষ করে মিরপুরের চৌকস টিম, তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারা প্রায় 80%-এর উপরে টাকা তারা উদ্ধার করেছেন। ঘটনার দিন সবাই কুর্মিটোলায় মিলিত হয়ে ভাড়া করে একটি মাইক্রোবাস। পরে সে গাড়ির চালক আকাশকে বেঁধে রেখে দিয়াবাড়িতে অস্ত্রের মুখে আটকানো হয় মানি প্লান্টের গাড়ি। তবে টাকা লুটের পর তাড়াহুড়োর কারণে গাড়িতে উঠতে পারেনি পরিকল্পনাকারী আকাশ বাবুল। সে ধরা পড়েছে ভেবে 300 ফিট সড়কে 4 ট্যাঙ্কের একটি টাকা নিয়ে পালিয়ে যায় অন্যরা। গোয়েন্দারা বলছেন এখনো উদ্ধার না হওয়া প্রায় 3 কোটি টাকার 1 কোটি টাকা খরচ করেছে ডাকাতরা। বাকি 2 কোটি টাকা থাকতে পারে গ্রেপ্তার আকাশ হাবিব ও পলাতক মোস্তফা জনির কাছে। বাকি যে কিছু টাকা রয়েছে সেই টাকাটা উদ্ধার করার জন্য আমাদের ডিবির টিম, প্রায় 2-3টা টিম, তারা রাত দিন পরিশ্রম করছেন। হাবিব, আকাশ এবং সোহেল রানা 3 জনকে আমরা রিমান্ডে এনেছি। তাদেরকে আমরা ক্রস এক্সামাইন করছি। অপরাধ বিশ্লেষকেরা বলছেন এত বড় অঙ্কের টাকা পরিবহনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না। যারা এর সাথে সম্পৃক্ত, সেখানে মনে হচ্ছে যে ওই এর মধ্যে থেকে ওই যারা টাকাটা চুরি করলেন অথবা লুট করে নিয়ে গেলেন, ছিনতাই করে নিয়ে গেলেন, এদের মধ্যে একটা যোগ সাজশ রয়েছে। তবে মানি প্লান্ট কর্তৃপক্ষের দাবি এ ঘটনায় তাদের দায় নেই। নিরাপত্তা ব্যবস্থাও ছিল পর্যাপ্ত। নিরাপত্তার ব্যবস্থা তো অবশ্যই এখানে সিকিউরিটি, 2 গার্ড ছিল, সুপারভাইজার ছিল। এখন আমরা অনেকটাই ডেভেলপমেন্টে আনতে পারি কিভাবে এটাকে সতর্কমূলকভাবে কাজ করা যায়। এদিকে আদালতের নির্দেশে উদ্ধার হওয়া 8 কোটির বেশি টাকা এরই মধ্যে মানি প্লান্টকে বুঝিয়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারীদের অবস্থানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অচলাবস্থার। খারাপ আচরণের অভিযোগে অপসারণ চেয়ে 1 মাস আগে লিখিত অভিযোগ দাখিল করেন 23 জন কর্মকর্তা এবং কর্মচারী। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। সড়ক ও জনপদ বিভাগের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে মোহাম্মদ সেলিম আজাদ খান যোগ দেন 5 মাস আগে। এরই মধ্যে তার বিরুদ্ধে খারাপ ব্যবহার ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এই কার্যালয়ের 25 জন কর্মকর্তা কর্মচারীর 2 জন ছাড়া সবাই। অপসারণ চেয়ে গত 14 মার্চ লিখিত অভিযোগও করা হয়েছে। যেহেতু আমরা সবাই লিখিত দিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ব্যবস্থা নেয়, উনি যদি সুপারিশ করে পাঠাবে, না হলে ওনারা যে ব্যবস্থা নেবে সেটাই। এখন যেটা সত্যতা সেটা লেখাই আছে। আমি হেড অ্যাসিস্ট্যান্ট, আমি কিন্তু ওনার চেয়ারে বসে সামনে কিন্তু কাজ করতে পারি, দাঁড়াই কাজ করতে হবে। একটা মানুষ ঘন্টার পর ঘন্টা তার টেবিলের সামনে দাঁড়ায় কি কাজ করার জন্য।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খান, যদিও সরাসরি বক্তব্য দিতে রাজি হননি তিনি। যেটা অফিসিয়াল পত্র না, অফিসিয়াল ডিলিংস ছাড়া বাইরে কে কোথায় কাকে কি অভিযোগ দিচ্ছে, কাকে কোথায় কে করছে, তা আমি কিভাবে বলবো? সেটা উত্তরটা আমি দিতে পারবো না। আমাদের অফিসে যদি কোনো রকম ডিসিপ্লিনারি কোনো ব্যাপার ঘটে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নেবে। সেটা ব্যবস্থা নেওয়ার পরে আপনি তখন এই ব্যাপার আলাপ করতে পারবেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, দ্রুত বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে। এই বিষয়ের সম্বন্ধে আমি জানি, আমার কাছে এই কাগজ আছে। আমি তাকে বলেছি যে তুমি তাদের সাথে বসে এটা মিটমাট করে সেভাবে অবস্থা। নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান এই কার্যালয়ে যোগ দেন 2022 সালের 20 নভেম্বর। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার এমন অভিযোগ ওঠে বলে জানান সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার সাভার আশুলিয়া এলাকায় যাত্রী বেশি অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় চালকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, আতঙ্ক। এবছর প্রথম 3 মাসে অর্ধশত ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার অন্তত 20 জন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে 3টি। সড়কের নিরাপত্তায় পুলিশের টহল জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আতঙ্কিত চালকদের। 11 এপ্রিল রাত সাভারের থানাঘাট এলাকায় যাত্রী সেজে অটোরিকশায় ওঠে কয়েকজন, পরে চালককে হত্যা করে বাহনটি নিয়ে পালিয়ে যায়। এর আগে গত 4 ফেব্রুয়ারি আশুলিয়ার নবীনগরে এবং 7 মার্চ দোসাইদ এলাকায় 2 জন চালককে খুনের পর মরদেহ ফেলে রেখে যায় ছিনতাইকারী চক্র। সড়কে ছিনতাইকারীদের বাধা দিলেই হারাতে হচ্ছে প্রাণ। প্রথম 3 মাসে অর্ধশত ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার অন্তত 20 জন। একের পর এক এ ধরনের ঘটনায় আতঙ্কে অটোরিকশার চালকেরা। মেডিসিন খাওয়াইয়া আমার খালাই ধুয়ে এই 20 মাইল থেকে গাড়ি লয়ে গেছে। লয়ে যাওয়ার পরে আমি ওই জায়গায় অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। অনেক সময় গাড়ি ছিনতাই করে নেয়, আমরা কি করে খাবো? কারণ আমরা গরিব মানুষ, সেই ভয়তেও গাড়ি চালাই। তারা 4-5 জন এসে আমাদের গাড়ি নিয়ে চলে যায় মারধর করে। গাড়ি চালাই, রাস্তাঘাটে গাড়ি ছিনতাই হয়ে যাত্রী বেশি, যাত্রীরা এসে আমাদেরকে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। এদিকে চালক হত্যার পর ছিনতাইয়ের ঘটনায় জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের। গভীর রাতে কিংবা নির্জন সড়কে যাত্রী পরিবহন না করার পরামর্শ তাদের। অপরিচিত জায়গা কিংবা যেখানে একেবারে নিরিবিলি এই রকম জায়গায় সন্দেহভাজন, কারণ না যারা এই অটোগুলিতে যায় তারা অল্প বয়সী বা নেশাগ্রস্ত, অথবা তারা একসাথে 3 জন যায়, 2 জন বা 2-এর অধিক যায়। তো এরকম তাদের যদি কখনো সন্দেহ হয়, তাদের আমি অনুরোধ করব যে গভীর রাতে এরকম সন্দেহমূলক লোককে নিয়ে ভাড়ায় না যাওয়ার জন্য। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি উদ্বিগ্ন চালকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের আবাসিক স্টাফ কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 2টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ওই নারীর স্বামী আব্দুল মতিন সড়ক বিভাগে চাকরি করতেন। স্বামী মারা যাওয়ার পর ছেলে শরীফুল ইসলাম বাপ্পি এই বিভাগে কাজ করেছেন। রাতে বাপ্পি ঘরে ফিরে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টার যেটা আছে, এটার ভিতরে আমাদের একজন মহিলাকে নিঃসঙ্গভাবে হত্যা করছে, অনেকগুলো টুকরো করছে। পুলিশ খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে, তারপর কি লাশ উদ্ধার করা হয়েছে। বিনামূল্যের বই দিতে দেরি করায় 3টি মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এদিকে অনেক মুদ্রণ প্রতিষ্ঠান অতিরিক্ত নিম্নমানের কাগজ দিলেও কালো তালিকাভুক্ত করা হয়নি। এনসিটিবি বলছে, নিম্নমানের কাগজ দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1 জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব হলেও সব বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হয়নি। অনেক প্রতিষ্ঠানই নির্দিষ্ট সময়ে ছাপানোর কাজও শেষ করতে পারেনি। সেই সঙ্গে বইয়ে নিম্নমানের কাগজ দেওয়ার অভিযোগও রয়েছে। এনসিটিবি বলছে, যারা নির্দিষ্ট সময় থেকে বই দিতে কম দেরি করেছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু মেরাজ, আলামিন এবং জাহানারা প্রিন্টার্স এই 3 মুদ্রণ প্রতিষ্ঠান বই দিতে অতিরিক্ত দেরি করেছে। তাই এদেরকে 1 বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হচ্ছে। একটা নির্দিষ্ট বেঞ্চ পর্যন্ত যদি আমরা করতে যাই তাহলে অনেক প্রতিষ্ঠানকেই করা লাগে। সেক্ষেত্রে আমাদের এই বছরে কাজ করানোর মতো প্রেস পাওয়া মুশকিল হয়ে যায়।
এই নানান দিক দিয়ে বিবেচনা করায় আমরা যারা একেবারেই ডেডলাইন মিস করেছে তাদের ব্যাপারে আমরা কঠোর অবস্থান নিয়েছি। মুদ্রণ মালিক সমিতি বলছে বই দিতে দেরি করার জন্য কালো তালিকাভুক্ত হলেও যারা নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপিয়েছে তাদের বিরুদ্ধে গত 2 বছর ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তো সবচেয়ে বড় অপরাধ। কোমলমতি ছাত্রছাত্রীদেরকে মানসম্মত বই না দিয়ে নিম্নমানের কাগজে নিম্নমানের ছাপায় বই দেওয়া হয়েছে। বিলম্বের চাইতে এটা অপরাধ অনেক বড়। এটা রহস্যজনকভাবে গত বছর আমরা দেখেছি নিম্নমানের বইয়ের জন্য যারা দিছে তাদের ইভেন কি জরিমানা পর্যন্ত করা হয়নি। এনসিটিবি বলছে সংকটের কারণে কাগজের বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু যারা অতিরিক্ত নিম্নমানের কাগজ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈশ্বিক সংকটের কারণে আমরা কাগজ দিতে পারছিলাম না দেখেই রিসাইকেলিং করা কাগজে দিয়েছি। সেই জন্যে তো কাগজের কিছুটা মান নিম্ন হয়েছে। এই জন্যে আমরা এবছর তো এই জন্য কাগজের ব্রাইটনেস এবারও বৈশ্বিক সংকট আছে বিদায়ী আমরা কিন্তু শিডিউলেই বলে দিছি সর্বনিম্ন 80, যেখানে গত বছর 85 ছিল। আগামী বছরের বই নিয়ে যাতে কোনো সংকট না হয় সেজন্য চলতি বছর এরই মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু করে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 4 মাসে দিনাজপুরে সেচ যন্ত্রের 99টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে বড় জমিতে সেচ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। থানায় অভিযোগ করেও এখন পর্যন্ত বন্ধ করা যায়নি এই তৎপরতা। চুরি রোধে ট্রান্সফরমারের মুখ ঝালাই করে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বড় মৌসুমে দিনাজপুরের 13 উপজেলায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে বিরামপুর, হাকিমপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলাতেই চুরি হয়েছে অর্ধশতাধিক। সব মিলিয়ে জেলায় 99টি ট্রান্সফরমার চুরি হয়েছে। কিলোওয়াট অনুযায়ী প্রতিটি ট্রান্সফরমারের দাম 40 থেকে 70 হাজার টাকা, যা পরিশোধ করতে হয় কৃষকদের। চুরির ঘটনায় থানায় অভিযোগ করেও মিলছে না প্রতিকার। এতে সেচ নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। একবার নয় 4 বার চুরি হওয়ার পরে এইবারে 2 বারে হলো। এখন এই আবাদ কিভাবে করবি? মানুষের জমি তো ওই যে ফাটে যাচ্ছে, চোরও ধরা পড়তেছে না। এর যদি একটা সমাধান না হয় তা আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের শ্যালো নিয়ে আমাদেরকে দিয়ে আবাদটা করতে লাগছে, আমাদের খরচ তো অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এরকম অতিরিক্ত যদি বেড়ে যায় তাহলে আমরা তো পারবো না আবাদ করতে। ট্রান্সফরমার খুলে ভেতরের তার নিয়ে যায় চোর চক্রের সদস্যরা, পরে যা বাইরে বিক্রি করে তারা। চুরি রোধে এবার ট্রান্সফরমারের মুখ ঝালাই করে দেওয়ার কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। প্রথমবার চুরি হইলে 50%, তার মানে অর্ধেক মূল্য দিয়ে ট্রান্সফরমার প্রতিস্থাপন করি অফিস থেকে, এবং আমাদের ট্রান্সফরমারগুলো ওয়েল্ডিং করে দিই। শতভাগ ট্রান্সফরমার ফিল্ডে আমাদের দেওয়ার সময় ওয়েল্ডিং করে দিই, যাতে ট্রান্সফরমারের ঢাকনা খুলতে না পারে। সেচের ট্রান্সফরমার চুরির অভিযোগের পর নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ সুপার। এটা একটু যখন বেশি খারাপ অবস্থা ধারণ করলো তখন আমি আমার নোটিশ আসার সাথে সাথে আমি এটা থানা পুলিশকে আমি অ্যাক্টিভ করলাম, এবং তারা ইতিমধ্যে 1-2টি ঘটনা তারা ডিটেক্ট করেছে এবং এই ট্রান্সফরমার সহ চোর ধরা হয়েছে। চুরির বেশিরভাগ ঘটনাই ঘটে গভীর রাতে, আর এই চোর চক্রের সাথে বিদ্যুৎ বিভাগের অসাধু কিছু লোকজন জড়িত বলে অভিযোগ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থ লেনদেনের ভিডিও ফাঁসের ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে তাকে প্রত্যাহার করা হয়। ঈদের পরদিন রোববার পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে এক ব্যক্তি 1.5 লাখ টাকা ঘুষ দিচ্ছেন এ ধরনের একটি ভিডিও ফাঁস হলে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে জেলা পুলিশ। পরে প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করেন পুলিশ সুপার। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের পর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। এ ব্যাপারে ওসি জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার একটা বিষয় আমরা যখন জানতে পেরেছি তখন আমরা ওই যে প্রশাসনিকভাবে কিন্তু আমরা আমাদের দিক থেকে যে নিয়ম যেগুলো আছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি, এবং এই সংক্রান্ত তাকে আজকে আমরা যে তাকে পুলিশ লাইন্সের সংযুক্ত এই বিষয়টা আমরা এটা নির্দেশ দিয়েছি।
দেখতে বটগাছের মতো হলেও এটি আসলে আম গাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির নয়াপাড়া গ্রামে দেখা মিলবে 220 বছর বয়সী এই গাছের। প্রায় 3 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই আম গাছের প্রায় 20টি শাখা রয়েছে। প্রতিটির দৈর্ঘ্য 40 থেকে 60 ফুট। গাছটি দেখতে কাটতে হয় 20 টাকার টিকিট। এবারও গাছটিতে 200 মণ আম পাওয়ার আশা করা হচ্ছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। 1971 সালে বাংলাদেশে সংঘটিত হত্যাযজ্ঞকে জেনোসাইড, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ ঘোষণা করে প্রস্তাব পাশ করেছে গণহত্যা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংস্থা IAGS। সোমবার ভোটাভুটির মাধ্যমে এই প্রস্তাব পাশ করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের সদস্য এবং প্রস্তাবক তৌহিদ রেজা নূর। এই পদক্ষেপ শহীদদের আত্মদানের স্বীকৃতির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ জেনোসাইডের স্বীকৃতি আদায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। 2021 সালের জুলাই মাসে 71-এ সংঘটিত জেনোসাইডকে স্বীকৃতির প্রস্তাব করেছিলেন তৌহিদ রেজা নূর। এরপর 2022 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছিল প্রস্তাব। 1 মাসের ভোটাভুটির পর 23 এপ্রিল প্রস্তাবটি পাশ হয়। ভোটদাতা 218 জন সদস্যের মধ্যে 208 জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনের বৈশাখী মেলা। নগরীর লালদিঘি মাঠে এ মেলায় গৃহস্থালী পণ্য, আসবাবপত্র, মুড়ি মুরগির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ঈদের পরপর এই মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ নগরবাসীর মাঝে। নগরীর কোতোয়ালি মোড় থেকে আন্দরকিল্লা, অন্য পাশে সিনেমা প্যালেস মোড় থেকে জেল রোড, পুরো এলাকা জুড়েই বসেছে মেলা। মাটির গয়না, বাসনকোসন, বেতের আসবাব কিংবা ঘর সাজানোর সব অনুষঙ্গ আছে এখানে। পছন্দের জিনিস পরখ করেই কিনছে ক্রেতারা। এই যে মাটির জিনিসপত্রগুলো সহজে শহরে তো পাওয়া যায় না ওরকম, তো এখন এখানে দেখতেছি অনেক রকম, এটাই ভালো লাগতেছে। এরকম অনেক ভ্যারাইটিগুলো দেখা যায় না, তো ভালোর জন্যই আসা। ঘর সাজার জিনিসপত্র পাওয়া যায়। মূল মেলা 3 দিনের হলেও বিক্রেতারা অস্থায়ী দোকানে জিনিসপত্র বিক্রি করেন প্রায় 1 মাস ধরে। গেল 3 বছর করোনার কারণে লোকসান গুনলেও এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। মেলা ইনশাল্লাহ জমজমাট হবে। এই তো সকাল থেকে তো অনেক মানুষ আসতেছে, যাইতেছে, বেচা কিনা করতেছে। আগে খালি মাটির মাল নিয়েছে, এখন কিন্তু খালি মাটি না, এটার ভিতরে আরো বিভিন্ন আইটেম কিন্তু যোগ করছে। এবার পুরনো রূপেই ফিরছে জব্বারের বলি খেলা ও মেলা। ইতোমধ্যে তৈরি হয়েছে বলি খেলার মঞ্চ। বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রতিযোগীরা। আয়োজকরা বলছে এবারের মেলা ঈদ আনন্দকে বাড়িয়ে দেবে। 2 দিন আগেই আমাদের পবিত্র ঈদ ফিতর গেল, তার মধ্যে আবার আজকের বলি খেলা কালকে, এই দুটোটা মিলেই আমার মনে হয় চট্টগ্রামবাসী অনেক আনন্দ, অনেক উৎফুল্ল উপভোগ করতেছে। 1909 সালে নগরীর বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার ব্রিটিশদের বিরুদ্ধে যুবকদের সংগঠিত করতে শুরু করেছিলেন কুস্তি প্রতিযোগিতা। কালের পরিক্রমায় ঐতিহ্যের একটি অংশ হয়েছে এই বলি খেলা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। হাইকোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও বন্ধ হচ্ছে না বগুড়ার করতোয়া নদী দখল এবং দূষণ। দখলের কারণে গাইবান্ধা এবং বগুড়ার অনেক স্থানে পুরোপুরি প্রবাহ হারিয়েছে নদীটি। আর দূষণের কারণে জীববৈচিত্র্য বিলুপ্তপ্রায়। জেলা প্রশাসকদের সম্মেলনে বিষয়টি গুরুত্ব পেলে তৎপরতা বাড়ান প্রশাসনিক কর্মকর্তারা। একসময়ের খরস্রোতা করতোয়ার উৎপত্তি ভারতের জলপাইগুড়িতে। 187 কিলোমিটার দীর্ঘ এবং গড় প্রশস্ত 135 মিটার হলেও গাইবান্ধা ও বগুড়ার অনেক স্থানেই প্রবাহ হারিয়েছে নদীটি। আর দূষণের কারণে পানিতে অক্সিজেনের অভাবে বিলুপ্ত এর জীববৈচিত্র্য। আমরা থাল বাসন মাজেছি, গোসল করছি, শাক কচু ধুয়ে নিয়ে দেখেছি, তখন টিউবওয়েলের পানি আসছিল না। সুইচ গেট হওয়ার পরে নদীর করুণ অবস্থান, ঘা হয়, পচারি হয়। এখন মনে করেন যে এই নদীতে এখন সমস্ত ময়লা আবর্জনা সব এই নদীতে ফালানো হয়। নদী রক্ষায় 2015 সালে বগুড়া ও গাইবান্ধার জেলা প্রশাসক সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নদী সীমানা নির্ধারণ সহ দখল ও দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। 8 বছরেও বাস্তবায়ন হয়নি তা। নদীর প্রবাহ বন্ধ এবং দখলের অভিযোগ রয়েছে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জরিমানা ও সতর্কতার পরেও তা বন্ধ হয়নি। তাদের বিরুদ্ধে কাজ শুরুর কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
করতোয়া শহরের অঞ্চল দিয়ে যেই নদীটা বহমান হয়ে গেছে সেই জায়গাগুলো আমরা একেবারে সুস্পষ্টভাবে ডিমার্কেট করে এটাকে চিহ্নিত করে কোথাও যদি কোনো অবৈধ দখলদার থাকে সেগুলো উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছি এবং সেই কার্যক্রম চলমান আছে। 3 বছর আগে জাতীয় নদী রক্ষা কমিশন দখল ও দূষণকারীদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় জেলা প্রশাসককে। এখনো কারো বিরুদ্ধে হয়নি কোনো মামলা। 88 সালে ভয়াবহ বন্যার পর পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণে এই খুলশী এলাকায় 3 ভেন্টের রেগুলেটরটি নির্মাণ করে। ফলে করতোয়া ধীরে ধীরে হারাতে শুরু করে তার প্রবাহ। গত 30 বছরে দখল আর দূষণে এই নদী হারিয়েছে তার অস্তিত্ব। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলশী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সুদানে নতুন করে 72 ঘন্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে দেশটির সেনা ও আধাসামরিক বাহিনী। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এই অস্ত্রবিরতি। 15 এপ্রিল সংঘর্ষ শুরুর পর এ নিয়ে তৃতীয় দফা অস্ত্রবিরতিতে সম্মত হলো দুই পক্ষ। যদিও আগের 2 দফা যুদ্ধবিরতির মধ্যেই সংঘর্ষ হওয়ায় এবারের সমঝোতা কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে সুদানে চলমান সহিংসতা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশের গণ্ডি পেরিয়ে এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা তার। 10 দিন ধরে চলা সংঘাতে প্রাণ গেছে 4 শতাধিকের, আহতের সংখ্যা কয়েক হাজার। অনেক স্থানে লুটপাট ও অগ্নিসংযোগের তথ্য মিলেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বাড়ছে সামরিক খাতে বিনিয়োগ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসেব বলছে বিশ্ব সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ $2,24,000 কোটি পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ইউরোপে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর সেই হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসেব বলছে সর্বকালের সর্বোচ্চ $2,24,000 কোটি পৌঁছেছে বিশ্ব সামরিক ব্যয়। এর মধ্যে সবচেয়ে বেশি 13% বেড়েছে ইউরোপে, যা এই মহাদেশের 30 বছরের মধ্যে সর্বোচ্চ। SIPRI এর জ্যেষ্ঠ গবেষক নান্তিয়ানের মতে নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান শঙ্কার কারণেই বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তাদের সামরিক খাতকে জোরদারে ঝুঁকছে। ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত পক্ষ ছাড়াও রাশিয়ার প্রতিবেশী বা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন দেশের সংখ্যা বেশি। নতুন তথ্য মতে 36% ব্যয় বাড়িয়েছে ফিনল্যান্ড, আর লিথুয়ানিয়ায় সামরিক ব্যয় বেড়েছে 27%। সামরিক বাজেটে বিপুল অর্থ বরাদ্দ করতে যাচ্ছে ফ্রান্স। নতুন বাজেটে 2028 সাল থেকে 30 সাল পর্যন্ত সেনাবাহিনীর জন্য 40,000 কোটি ইউরো বরাদ্দ করা হয়েছে। আগের বাজেটের তুলনায় এই পরিমাণ প্রায় 10,000 কোটি ইউরো বেশি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের পাশাপাশি প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এশিয়ার দেশ জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সামরিক ব্যয় হিসেবে $32,000 কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মূলত চীনের হুমকি প্রতিরোধে এই পদক্ষেপ। প্রতি বছর সামরিক খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ চীন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সামরিক খাতে 7.2% ব্যয় বৃদ্ধির ঘোষণা দেন শি জিনপিং। এর আগে 2022 সালে $292 বিলিয়ন বরাদ্দ করে দেশটি, যা এর আগের বছরের তুলনায় 4.2% বেশি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে 31 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের সবাই আফ্রিকান নাগরিক বলে জানিয়েছেন তিউনিসিয়ার কোস্ট গার্ড। নিহতদের মধ্যে 2 জন নারী ও 2 শিশু রয়েছে। তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায় দেশটির 3 উপকূলে মরদেহগুলো ভেসে এসেছে। অভিবাসন প্রত্যাশীরা একাধিক নৌকায় ছিল বলে ধারণা তাদের। সম্প্রতি তিউনিসিয়া থেকে ইতালি অভিমুখে অভিবাসীদের বহনকারী নৌকার সংখ্যা অতিমাত্রায় বেড়েছে। 2017 সালের পর এই বছর রুটটি সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে। চলতি বছর এখন পর্যন্ত তিউনিসিয়া উপকূল থেকে 440 জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের সোয়াতের একটি কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টে বিস্ফোরণের ঘটনায় 12 জন নিহত হয়েছে। এদের সবাই পুলিশ সদস্য। সোমবারের এই হামলায় আহতের সংখ্যা অর্ধশত। বিস্ফোরণে কাবাল পুলিশ স্টেশনের 3টি ভবনই ধসে পড়ে এবং এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে।
ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোয়াতের হাসপাতালগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সোয়াত পুলিশ জানিয়েছে বিস্ফোরণটি এমন একটি স্থানে ঘটেছে যেখানে গোলা বারুদ এবং মর্টার শেল সংরক্ষণ করা হয়েছিল। তবে এটি কোনো আত্মঘাতী হামলা নয় বলে দাবি তাদের। যদিও বিস্ফোরণের কারণ অবহেলা নাকি অন্য কিছু সেই বিষয়ে তদন্ত চলছে। সার্বভৌম দেশ হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রগুলোর মর্যাদাকে সম্মান করে চীন। সোমবার এই কথা জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, সার্বভৌমত্বের বিষয়ে চীনের অবস্থান নিরপেক্ষ। এর আগে গত শুক্রবার এক সাক্ষাৎকারে ফ্রান্সে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লু শায়েকে জিজ্ঞেস করা হয় ক্রিমিয়া রাশিয়ার অংশ কিনা। উত্তরে তিনি বলেন, ইতিহাস বলে এটি রাশিয়ার অংশ। এ সময় লু আরও বলেন, আন্তর্জাতিক আইনে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর প্রকৃত কোনো মর্যাদা নেই। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বেইজিংকে তার অবস্থান স্পষ্ট করতে বলেন তারা। বায়ু দূষণের কারণে ইউরোপে প্রতি বছর অকাল মৃত্যু ঘটছে অন্তত 1200 শিশুর। সোমবার এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপীয় পরিবেশ সংস্থা ইইএ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে ইউরোপীয় দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। বায়ু দূষণের ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়ে সব বয়সী মানুষের উপরই। তবে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শ্বাস প্রশ্বাসের গতি বেশি হওয়ায় বায়ু দূষণে ক্ষতিও বেশি হয় শিশুদের। ইউরোপে প্রতি বছর বায়ু দূষণের কারণে অন্তত 1200 শিশু অকালে প্রাণ হারায় বলে সোমবার এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় পরিবেশ সংস্থা ইইএ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের পাশাপাশি তুরস্ক, সার্বিয়া সহ 37টি দেশের বায়ুদূষণ পরিস্থিতি পর্যালোচনার পর ইউরোপস এয়ার কোয়ালিটি স্ট্যাটাস শিরোনামে প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি। গবেষণায় দেখা গেছে, দূষিত বাতাসে শ্বাস নেওয়ার ফলে প্রতি বছর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে ইউরোপের হাজারো শিশু। এর স্থায়ী প্রভাব পড়ে তাদের স্বাভাবিক বিকাশে। মাতৃগর্ভে থাকার সময় শিশুদের ওপর বায়ুদূষণের প্রভাব পড়তে শুরু করে, যা জন্মের পরও বিদ্যমান থাকে। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত বায়ুদূষণের মধ্যে বেড়ে ওঠা শিশুদের ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। তাদের শ্বাসযন্ত্রের রোগ, অ্যাজমা, অ্যালার্জির ঝুঁকি বৃদ্ধি ছাড়াও মস্তিষ্কের বিকাশেও সমস্যা দেখা যায়। তাই শিশুদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে অবিলম্বে দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পরিবেশ সংস্থার নির্বাহী পরিচালক হ্যান্স ব্রুইনিংস। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় যানবাহন, কলকারখানার দূষণ কমানো এবং স্কুল ও শিশু সেবা কেন্দ্রগুলোর আশেপাশের এলাকা দূষণমুক্ত রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া বেশি বেশি গাছ লাগানোর পরামর্শও দিয়েছেন পরিবেশবিদরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের মতো প্যারিস অলিম্পিকেও পদকের আশা করছে না আর্চারি ফেডারেশন। তবে তৃতীয় রাউন্ড কিংবা সেমিফাইনাল পর্যন্ত খেলার যোগ্যতা আছে আর্চারদের, বিশ্বাস ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপলের। 2024 অলিম্পিকের প্রস্তুতি হিসেবে সবগুলো কোয়ালিফিকেশন রাউন্ডে খেলার কথাও জানিয়েছেন তিনি। অভিজ্ঞতায় পিছিয়ে থাকায় ফিরতে হয় খালি হাতে। সামনে প্যারিস অলিম্পিক, এবার আর্চারির সাথে সুযোগ থাকছে শুটিংয়েরও। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে গেলবার সরাসরি খেলার সুযোগ মিলেছিল আর্চার রোমান সানার। মাত্র 1 পয়েন্টের জন্য সেবার দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল রোমান। আর নারীদের রিকার্ভ এককের চূড়ান্ত পর্বে খেলেছিল দিয়া সিদ্দিকি। এবারও লক্ষ্যটা শুধুমাত্র অংশগ্রহণের। প্যারিস অলিম্পিকের ব্যাপারে আমরা সচেতন। প্যারিস অলিম্পিকে আমরা চেষ্টা করব কোয়ালিফাই করে যাওয়ার জন্য, কিন্তু আমাদের মূল টার্গেট কিন্তু 2028। কারণ যে কোনো দেশ একটা সাকসেস আসতে গেলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবং প্রশিক্ষণ দুইটাই। গতবারের মতো এবারও আর্চারিতে সরাসরি কোয়ালিফাই করাই মূল লক্ষ্য। ইতিমধ্যেই অলিম্পিকে প্রস্তুতির অংশ হিসেবে ওয়ার্ল্ড কাপ সহ 3টি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলোয়াড়দের পরখ করার সুযোগ পেয়েছেন কোচ। সামনে চীনের সাংহাইতে ওয়ার্ল্ড কাপ, সিঙ্গাপুরে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে সেরা খেলোয়াড় নির্বাচন করবে ফেডারেশন। কিন্তু অলিম্পিকের জন্য আমরা সব কয়টা কোয়ালিফিকেশন টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করব। যে আমরা যদি একটু ভালোভাবে ইয়ে করতে পারি, সাপোর্টটা যদি সর্বক্ষেত্র থেকে পাই, আর্চারি কোয়ালিফাই করবে এবং সেকেন্ড রাউন্ড তো গতবার সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছে, এবার একদম থার্ড রাউন্ড পর্যন্ত যাবে এবং সেমিফাইনাল
যেতে পারে। নিষেধাজ্ঞায় থাকায় প্যারিস অলিম্পিক নিয়ে শঙ্কায় দেশসেরা আর্চার রোমান সানা আপাতত র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও আন্তর্জাতিক আসরের আগে আবারও যোগ্যতার প্রমাণ করতে হবে 2019 সালে নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ পাওয়া এই আর্চারকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মে মাসে বাংলাদেশ সফর করতে আসছে ওয়েস্ট ইন্ডিজ এ দল। সফরে টাইগার যুবাদের বিপক্ষে 3টি 4 দিনের ম্যাচ খেলবে ক্যারিবিয়ান দল। সিরিজের চূড়ান্ত সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের সবগুলোই হবে সিলেটে। 11 মে বাংলাদেশে পা রাখবে উইন্ডিজ যুব দল। 16 থেকে 19 মে হবে প্রথম 4 দিনের ম্যাচ। এরপর 23 থেকে 26 মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। সাদা পোশাকের শেষ ম্যাচটি মাঠে গড়াবে 30 মে। সফর শেষে উইন্ডিজ এ দল বাংলাদেশ ছেড়ে যাবে 3রা জুন। ভারতের মাঠে 300-র বেশি স্কোরও হয়তো নিরাপদ হবে না মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেক্ষেত্রে ওয়ানডে বিশ্বকাপ স্মরণীয় করতে টাইগার ব্যাটারদের মানসিকতায় বড় পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও বিশ্বকাপের আগে প্রতিটি সিরিজই সমান গুরুত্ব বহন করবে বলে মনে করেন তিনি। চলতি বছর 2 মেগা ইভেন্ট, এশিয়া কাপ, বিশ্বকাপ এখন টাইগার ক্রিকেটের মূল এজেন্ডা। সাকিব, তামিম, মুশফিকদের একদিকে যেমন শেষ সুযোগ, তেমনি এদের অধীনেই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চায় বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে গেল ওয়ানডে সিরিজে আগ্রাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ভারত বিশ্বকাপে সেমিফাইনাল, ফাইনালে যেতে এমন মানসিকতার বিকল্প নেই। কারণ 270-280-র যুগ যে বর্তমান ক্রিকেটে অতীত, এমনটাই মনে করেন আশরাফুল। এবারের ওয়ার্ল্ড কাপে 320 থেকে 370 এই ধরনের স্কোর 80% ম্যাচই হবে, যেহেতু আইসিসি ইভেন্টগুলোতে খুব ভালো উইকেট থাকে। এই যে আপনার 50 থেকে 100 রান যে জাম্প জিনিসটা, ওই জিনিসটা কিন্তু নেক্সট 11টা ম্যাচে যদি আমরা করতে পারি, তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের টিম এবার সেমিফাইনাল, ফাইনাল খেলার মতো। বিশ্বকাপের আগে হোম আর অ্যাওয়ে মিলিয়ে 2টি সিরিজ খেলবে টাইগাররা। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ। ভারতে উড়াল দেওয়ার আগে প্রতি সিরিজেই ফোকাস রাখা জরুরি। এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে হয়তো 9 থেকে 11টা ম্যাচ খেলার সুযোগ হবে ওয়ানডে ক্রিকেটে। সেইখানে যদি আমরা ম্যাক্সিমাম ম্যাচ এই ধরনের স্কোর করতে পারি, আগে ব্যাটিং বা পরে ব্যাটিংয়ে, তাহলে হয়তো আমি মনে করব যে আমরা সেমিফাইনাল খেলার দাবিদার। টাইগার পেস ইউনিট এখন আস্থার নাম। প্রতি সিরিজেই যার প্রতিদান দিচ্ছেন তাসকিন, হাসান মাহমুদরা, যা ভরসা যোগাচ্ছে আশরাফুলকেও। পেস ইউনিটটা খুব ভালো। 2015 থেকে 2017-18 পর্যন্ত আমাদের যে পেস ইউনিট ছিল, তখন কিন্তু আমরা সাকসেসফুল ছিলাম প্রচুর। তো এইবারের এখন পেস ইউনিটটা খুব ভালো লাগছে। তাসকিন, এবাদত, হাসান মাহমুদ, মোস্তাফিজ, যারাই আছেন ভালো করছেন সোফার। তো খুব ইম্পর্টেন্ট যে আসলে ওয়ার্ল্ড কাপের সময় যেন তারা সুস্থ এবং ফর্মে থাকেন। যে মাহমুদুল্লাহকে নিয়ে এখন এত জল্পনা কল্পনা, অভিজ্ঞতা বিচারে সেই রিয়াদ বিশ্বকাপ স্কোয়াডে থাকবে, এমনটাই প্রত্যাশা আশরাফুলের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাওয়ালপিন্ডিতে মার্ক চ্যাপম্যানের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে শেষ টি20তে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এতে 5 ম্যাচের সিরিজ 2-2 ব্যবধানে ড্র হলো। টসে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় স্বাগতিক দল। ওপেনিং জুটিতে আসে 51 রান। বাবর 19 করে ফিরলেও আরেক ওপেনার রিজওয়ান রানের চাকা সচল রাখেন। মাত্র 2 রানের জন্য সেঞ্চুরি মিস করেন রিজওয়ান। শেষ দিকে ইফতেখার ও ইমাদ ওয়াসিমের ঝোড়ো ব্যাটিং 194 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান। জবাবে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। মাত্র 26 রানে হারায় 3 উইকেট। এরপর কিউইদের ম্যাচে ফেরায় চ্যাপম্যান। তার দুর্দান্ত ব্যাটিং জয় এনে দেয় নিউজিল্যান্ডকে। 4টি ছক্কার সঙ্গে 11টি চারে সেঞ্চুরি করেন চ্যাপম্যান। তার অনবদ্য এই ইনিংসে সিরিজ ড্র করে ব্ল্যাক ক্যাপস, আর তাই প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন চ্যাপম্যান। সূর্যপুরী জাতের বিশাল আকৃতির আম গাছ রয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াজাঙ্গিতে। এই আম গাছটি দেখতে রীতিমতো টিকিট কাটতে হয় দর্শনার্থীদের। গাছটি ঘিরে ইতিমধ্যে এলাকার পরিচিতি ছড়িয়েছে দেশ বিদেশে, যা এশিয়ার সর্ববৃহৎ আম গাছ বলে জানিয়েছে কৃষি বিভাগ।
দেখতে বটগাছের মতো হলেও এটি আসলে আম গাছ। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে হরিণমারির নয়াপাড়া গ্রামে দেখা মিলবে 220 বছর বয়সী এ গাছের। প্রায় 3 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই গাছটি। বৃহৎ আম গাছটির প্রায় 20টি শাখা, প্রতিটি দৈর্ঘ্য 40 থেকে 60 ফুট। প্রতিটি ডালই এক একটি মাঝারি আকারের আম গাছের মতো। বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এক নজর গাছটি দেখার জন্য ভিড় করেন নয়াপাড়া গ্রামে, যা দেখতে কাটতে হয় 20 টাকার টিকিট। রংপুর থেকে একটু গেস্টের বাসায় ঘুরতে আসছিলাম, সেখানে এসে জানতে পারলাম যে উত্তর এশিয়ার আর কি সর্ববৃহৎ আম গাছ এখানে, সেজন্য দেখতে আসলাম। আশা করতেছি ঈদের পরে আবার আসা হবে আম কেনার জন্য। বন্ধু আসছে নরসিংদী থেকে এই আম গাছ দেখার জন্য। আগে দেখে বিশ্বাস হইতো না যে এত বড় আমের গাছ কিভাবে হয়, এখন নিজের চোখে দেখে অনেক ভালো লাগলো। বয়সের ভারে গাছের ডালপালাগুলো নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ। আবহাওয়া ভালো থাকলে 200 থেকে 500 মণ পর্যন্ত আম পাওয়া যায় এই গাছ থেকে, জানান মালিক। আমের ফলন আল্লাহর মতে কোনো সমস্যা না হলে 200 থেকে 500 মণ পর্যন্ত ফলন হয়। আর দর্শনীয় আপনাদের দোয়া ইনশাল্লাহ সারা বেশি কম বেশি লোক আছে। এটি এশিয়ার সবচেয়ে বড় সূর্যপুরী জাতের আম গাছ উল্লেখ করে কৃষি কর্মকর্তারা জানান, জেলার গৌরব এই গাছটি রক্ষণাবেক্ষণে নিয়মিত তদারকি করা হয়। ঐতিহ্যবাহী গাছটি আমাদের সেই সূর্যপুরী, সেই সাথে আমাদের 220 বছরের যে পুরাতন ঐতিহ্য সেটিকে আসলে স্মরণ করিয়ে দেয়। পাশাপাশি এই ঐতিহ্য যেন সংরক্ষণ করা যায় সে ব্যাপারে আমরা প্রতিনিয়তই তাকে পরামর্শ দিয়ে থাকি। সরকারি সহযোগিতায় এই গাছটিকে ঘিরে পিকনিক স্পট গড়ে তোলার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।